নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। রবিবার রামনগর বিধানসভা কেন্দ্রের আলোক সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, রক্তদানের জন্য আন্তরিক হওয়া প্রয়োজন। মানুষ মানুষের জন্য রক্তদান বড় দান, এর থেকে বড় অন্য কোনো দান হতে পারে না। রাজ্যের শান্তি ও আইন শৃঙ্খলার উপরেও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। আরো বলেন, ভারতে যাতে এর কোনো রকম ছায়া না পড়ে তার জন্য সীমান্ত সুরক্ষিত রাখা হয়েছে। ড্রাগস নিয়েও অনেক বেশি চিন্তিত বলে জানান মুখ্যমন্ত্রী। এই ধরনের অনুষ্ঠান যখন কোনো ক্লাব বা কোনো সামাজিক সংস্থা আয়োজন করে, এর মধ্যে কিন্তু একটা মনের যে আত্মতুষ্টি সেটা কিন্তু চলে আসে। আমরা দান তো সবসময় করি, অনেক ধরনের দান, কিন্তু এর থেকে বড় দান কিছু হয় না। শরীরের মধ্যে এত কিছু আমাদের উপরওয়ালা দিয়ে দিয়েছেন যে আমরাও জানি না যে আমার শরীরে প্রতিটা জিনিস মানুষ মানুষের জন্য কাজে আসবে। সেটা রক্তদানের মধ্যে মাঝে মাঝে আমরা ভাবতে শিখি, সেটাকে নিয়ে চিন্তা করতে শিখি। তো এই ধরনের উদ্যোগ আপনারা পুজো পার্বণ ইত্যাদি তো করেনি, কিন্তু এটা ফিলন্থ্রপিক যে অ্যাক্টিভিটি তার মধ্যে সর্বোচ্চ। এখানে HSBC উদ্যোগে আপনাদের সহায়তায় আপনারা যে কাজটা HDFC ব্যাংকের সহযোগিতায় আপনাদের ওনাদের সহযোগিতা করেছেন, এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। রবিবার আগরতলা IGM হাসপাতালের নার্সিং কলেজ অডিটোরিয়ামে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য পদাধিকারীরা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। আগরতলার জেবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন সফলতার সঙ্গে চলছে। এবারে রাজ্য সরকারের চিন্তা ভাবনা হচ্ছে লিভার প্রতিস্থাপন করা। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই লিভার প্রতিস্থাপন করার কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, চিকিৎসক মানেই হচ্ছে মানুষের সেবা করা, যদিও এর জন্য ম্যান পাওয়ারের অপ্রয়োজন। রাজ্যের সাধারণ মানুষের কথা মাথায় রেখে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে বলে জানান তিনি। আমরা এই নীতি আয়োগের নির্দেশে বা ওনাদের ডিরেকশনে এখানেই প্রথম একটা পাইলট স্টাডি হচ্ছে যে স্কুলের যে বাচ্চারা তাদেরকে হেলথ সম্পর্কে সচেতন করতে হবে। তো তার জন্য কি হলো যে এখানে আমরা ঠিক করলাম যে 125টা যে আমাদের বিদ্যাজ্যোতি স্কুল আছে সেখানে পাইলট স্টাডি হবে। অর্থাৎ আমরা জানি যে বিদ্যালয়ের মধ্যে কি হয়, বেশিরভাগ 6-7 ঘন্টা আমাদের ছেলে মেয়েরা স্কুলেই থাকে। ড্রপ আউটও হয়, মেয়েদের অনেক সময় দেখা যায় মেনস্ট্রুয়েশনের কারণে ওরা স্কুলে আসে না ইত্যাদি সমস্যা। ইভেন টয়লেটগুলো যে স্কুলে আছে তার হাইজিন পর্যন্ত মেনটেন নেই। তো তাদের স্বাস্থ্য রক্ষার্থের জন্য আমাদের এই প্রকল্প ত্রিপুরাতে প্রথম হচ্ছে, এবং আগামী দিন যখন এই 125টা বিদ্যাজ্যোতি স্কুলে সেটা সাকসেস হয়, তারপর সেখান থেকে আমাদের অন্যান্য গভর্নমেন্ট যে স্কুল, গভর্নমেন্ট এইডেড যে স্কুল, সেখানেও আমরা সেটা করবো। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনি দেখুন আজকের যারা শিশু, যারা কৈশোর, তাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে স্বাস্থ্য যদি ঠিক না থাকে, ম্যান পাওয়ার এবং সত্যিকারের অর্থে মানসিক, স্পিরিচুয়াল এবং দৈহিকভাবে তাদের যদি সুস্বাস্থ্যের অধিকারী না করা যায়, যতই আমরা কিছু করি আমরা কিন্তু সেই নাগরিক হিসাবে যে ক্রাইটেরিয়া সেটা আমরা ত্রুটি করতে পারবো না, এবং সেই ভাষায় সেই দিকে আমরা কাজ করছি। বাংলাদেশে আত্মীয়ের বাড়ি থেকে ভারতে ফেরার পথে অপহরণ হলেন এক ভারতীয় মহিলা। অপহৃতার নাম ফাতেমা খাতুন, বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত শোভাপুর এলাকায়। পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছে সোনামুড়া থানায়। বাংলাদেশে আত্মীয়ের বাড়ি থেকে ভারতে ফেরার পথে বিবির বাজার ইমিগ্রেশন থেকে সোনামুড়া শোভাপুরের এক মহিলাকে অপহরণ করে নিয়ে গেল
বাংলাদেশি দুষ্কৃতিকারীরা। সোনামুড়া থানার অন্তর্গত শোভাপুর এলাকার সাদেক মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে গত 27 নভেম্বর বাংলাদেশ কোটবাড়ি রায়চৌর আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেই আত্মীয়ের বাড়ির সঙ্গে শনিবার রাতে ওই এলাকার কিছু লোকের ঝগড়া বাঁধে। একসময় তা আক্রমণে গিয়ে পৌঁছায়। এই অবস্থা দেখে সোনামুড়া মহকুমার শোভাপুরের বাসিন্দা ফাতেমা খাতুন রবিবার সকালে তাঁর নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হয়। আসার পথে বাংলাদেশের শাহপুরের রাসেল মিয়া, সাইদুল ইসলাম, সুমন মিয়া এ 3 দুষ্কৃতিকারী এই মহিলাকে বাংলাদেশে বিবির বাজার চেকপোস্টের ভেতর থেকে অপহরণ করে নিয়ে যায়। সে সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, কাস্টম, পুলিশ উপস্থিত থাকার পরেও দুষ্কৃতিকারীরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। বাংলাদেশের প্রশাসন কোনো ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ অপহৃতার পরিবারের লোকজনদের। ফাতেমা খাতুনের স্বামী সাদেক মিয়া ও তার ছেলে পারভেজের কাছে অপহরণের খবর আসা মাত্রই তারা তড়িঘড়ি করে সোনামুড়া থানায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করে। আমার ওয়াইফে গত 27 তারিখে বাংলাদেশে পাসপোর্ট অফিস দিয়ে পাসপোর্ট হয়ে গেছে ওনার আত্মীয়র বাড়িতে। কোন জায়গা? কোটবাড়ি রায়চর গ্রামে কালীবাজারের সাথে। তারপর ওইখানে তাদের মধ্যে বাংলাদেশের লোকেরাই ওনাদের 2 পার্টি মিলে ঝগড়া হয়েছে। এখন আসার পথে আমার ওয়াইফকে ইমিগ্রেশন অফিস থেকে বাংলাদেশের প্রশাসনের সামনে থেকে উঠে নিয়ে গেছে। বাংলাদেশ ইমিগ্রেশনে? হ্যাঁ, বাংলাদেশ ইমিগ্রেশন অফিস থেকে উঠে নিয়ে গেছে। এখন প্রশাসন ছিল সেখানে সীমন্তপুর ইমিগ্রেশন দিয়া বিবির বাজার ইমিগ্রেশনে। এখন কোন প্রশাসনে কিছু ভূমিকা নেয় নাই। এখন যে সময় নেয় ওই সময় আমাকে বলছিল যে আমাকে উঠে নিয়ে যেতেছে এখান থেকে 10-12 জন লোকে। তারপর এরপর থেকে আর এ পর্যন্ত আমার কোনো কথাবার্তা হইতেছে না, ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই। আমি এই কারণে আমি থানায় আইছি। এবার আমাদের প্রশাসনের কাছে আমি ওনার জন্য ফেরত পাওয়ার জন্য আমি দরখাস্ত করব বা কেস করছি বা করব। সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে বৈধভাবে গেলেও ভারতীয় নাগরিকদের যে কোনো ধরনের নিরাপত্তা নেই বাংলাদেশের মাটিতে, তা এই ঘটনা প্রমাণ করে দিয়েছে। সোনামুড়া থানার পুলিশ এবারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। শান্তন টিভি। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। প্রতি বছরের মতো এই বছরও এই দিবস উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা মানবাধিকার কমিশন, যার মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। রবিবার কমিশনের কার্যালয়ে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন তথা প্রাক্তন বিচারপতি SC দাস জানিয়েছেন, শৈশবকাল থেকে শিশুদের মধ্যে মানব অধিকার সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই হচ্ছে কমিশনের মূল লক্ষ্য। শিশুদের মধ্যে এই বাস্তব ধারণা দিতে পারলে আগামী দিনে মানবাধিকার কমিশনকে বাঁচিয়ে রাখার জন্য বীজ বপন করে যাওয়া সম্ভব। বেঁচে থাকার অধিকার, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার এবং মর্যাদার অধিকার, এই সমস্ত অধিকার মানব অধিকারের অন্তর্ভুক্ত, যার ফলে এ সমস্ত অধিকারকে নিয়ে 5টি বিষয় রাখা হয়েছে এই বসে আঁকো প্রতিযোগিতায়। অধিকার দিবস সেটা পালন করা হয় প্রত্যেক বছর 10th ডিসেম্বর, দি ডেট যেদিন 1948 সালে মানবাধিকার সনদ ঘোষণা করা হয় রাষ্ট্রসংঘ দ্বারা। তো এই অনুষ্ঠানকে লক্ষ্য করে, এই অনুষ্ঠানকে সামনে রেখেই আমরা মনে করেছি যে শিশু মন থেকেই যদি আমরা মানবাধিকার সম্পর্কে কিছু আইডিয়া তাদের মধ্যে দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে এই শিশুরাই এই আইডিয়াগুলিকে তাদের ভিতরে ইনকালকেট করবে, ডেভেলপ করবে, এবং এই ডেভেলপমেন্টের দ্বারা আমরা তাহলে একটা বীজ বপন করে যেতে পারবো যে মানবাধিকার কি এবং সেটা কিভাবে রক্ষা করা দরকার এবং পালন করা দরকার। তো আমরা বলি যেমন আমাদের বেঁচে থাকার অধিকার, স্বাধীনতার অধিকার, তারপর সাম্যের অধিকার এবং মর্যাদার অধিকার, এই 4টি অধিকার হলো মানবাধিকার।
রবিবার বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে মহিলা কলেজের এনএসএস ইউনিটের ছাত্রীদের উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এনএসএস ইউনিটের ছাত্রীরা মহিলা কলেজের সামনে একত্রিত হয়ে মরণবিধি এইচআইভি ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিরোধক হিসেবে কি কি করতে হবে সে নিয়ে সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয় মানুষের হাতে। সাধারণ মানুষকে কিভাবে এই ভয়াবহ সংক্রমণ রোগে আক্রান্ত হতে পারে এবং এই ভয়াবহ সংক্রমণ রোগে আক্রান্ত হলে কি ধরনের লক্ষণ দেখা যায় সেগুলো তুলে ধরা হয় এই লিফলেটের মাধ্যমে। আপনারা সকলেই অবগত আছেন যে আজকে 1 ডিসেম্বর অর্থাৎ বিশ্ব এইডস দিবস। এইচআইভি মানব জীবনের একটা মারাত্মক ভাইরাস যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আনে, আর একজন এইডস আক্রান্ত ব্যক্তি খুব সহজেই বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে পড়ে। আর এইচআইভি ভাইরাসের আক্রান্তের ফলে যে লক্ষণগুলি আমাদের চোখে পড়ে তার মধ্যে রয়েছে যে পেশি ব্যথা করা, ক্লান্তি অনুভব করা, হঠাৎ ওজন কমে যাওয়া এবং রাতে অস্বাভাবিক ঘাম ঝরা। আর যেভাবে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে তার মধ্যে রয়েছে যে ইনজেকশনের সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করলে অসুস্থ ব্যক্তির থেকে রক্ত সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করালে এবং পাবলিক টয়লেট ব্যবহার করার ফলেও এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই আসুন আমরা সকলে মিলে একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলি এবং সকলকে সতর্ক করি এবং সর্বোপরি একটি সুষ্ঠু সমাজ গঠন করি। এই সতর্ক বার্তা আজকে আমরা উমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে পথ চলতি সকল মানুষের কাছে এবং প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজকে আমরা সকলের মধ্যে লিফলেট বিলি করছি। প্রতি বছরের মতো এবছরও গজবেশ্বরী মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব উপলক্ষে ব্যাপক ধুমধামের সঙ্গে মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। এই উৎসব উপলক্ষে মেলাও বসেছে এখানে। অগ্রহায়ণ মাসের অমাবস্যায় মায়ের পুজো চিরাচরিতভাবে চলে আসছে দীর্ঘ বছরের পর বছর ধরে। রবিবার ভোরে হয় মায়ের ঘট বরণ, বিশ্ব শান্তির লক্ষ্যে যজ্ঞ ও অনুষ্ঠিত হয়। সে সঙ্গে চলে হরিনাম সংকীর্তন। রবিবার সকালে মায়ের মন্দিরে উপস্থিত হন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক তথা বর্তমান বিধায়ক ভগবান দাস, ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ আরও অনেকে। কমলাসাগর ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি এবং গজবেশ্বরী মায়ের মন্দির পুজো কমিটির যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন। আজকে এই অমাবস্যার পুণ্যতিথিতে কমলাসাগর কসবা মায়ের মন্দিরে আমরা আসি এবং এখানে আমাদের চিত্ত মহারাজজি অন্য রয়েছেন আজকের এই অন্য অনুষ্ঠানে। মায়ের পুজো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং যজ্ঞ এখানে হবে। মায়ের কাছে আমরা সেই প্রার্থনা করলাম রাজ্যবাসীর সঙ্গে যেন বিশ্বমঙ্গল মা করেন, সেই প্রার্থনা মায়ের কাছে রাখলাম। আর আমার এই কসবা মন্দিরে আমি এর আগেও এসেছি। আজকের এই অমাবস্যার পুণ্যলগ্নে আমার আশা এখানে আগামী 14 ডিসেম্বর রাজধানীর অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় রাজ্যভিত্তিক প্রাইজ মানি বডি বিল্ডিং ও ফিটনেস প্রতিযোগিতা। ত্রিপুরা বডি বিল্ডিং ও ফিটনেস সেন্টার এই প্রতিযোগিতার উদ্যোক্তা। শনিবার উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সে সঙ্গে রাজ্যভিত্তিক আসর সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনে। ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক আমাদের যে স্পোর্টস কম্পিটিশন 2024 আয়োজন করা হয়েছে এবং এই প্রতিযোগিতায় এবার 4টে ক্যাটাগরিতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করবেন। সিনিয়র মিস্টার ত্রিপুরা, জুনিয়র মিস্টার ত্রিপুরা, ম্যান ফিজিক এবং ওমেন ওপেন ক্যাটাগরি। তো গত বছর আমাদের যে কম্পিটিশন হয়েছিল সেখানে প্রায় 110 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল। এবার এই প্রতিযোগিতায় আমাদের প্রায় 150 জনের উপরে পার্টিসিপেন্ট এখানে নাম নথিভুক্ত করা হয়েছে। আমাদের আগামী 14 ডিসেম্বর 2024 রবীন্দ্র ভবন হল নাম্বার 1-এ আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ডিস্ট্রিবিউটর ফেডারেশনের অনুমোদন পাওয়ার পর প্রথমবারের মতো রবিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। এদিন এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার আগরতলা সুকান্ত একাডেমিতে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফেডারেশনের চেয়ারম্যান নরেন্দ্র জৈন, অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ কুমার রায়। তাছাড়া ছিলেন সাধারণ সম্পাদক সত্যব্রত দেবরাজ সহ অন্যান্যরা। নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে এই সভায় আলোচনা হয়। আমরা দিনকে দিন রিটেলের বলুন বা ছোট ছোট ডিলাররা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা সেই ক্ষতিগ্রস্ত থেকে কীভাবে উত্তরণ করা যায় সেইভাবে আজকে উপলক্ষে আমাদের যে আগত প্রতিনিধিরা এসেছেন তাদের মুখের থেকে আমরা অনেক বক্তব্য শুনব এবং আগামী দিন আমরা কীভাবে আমরা কাজ সম্পাদন করব সেই বিষয়ে আমরা সঠিকভাবে আলোচনা করব। যেহেতু টিসিটিএ বিগত 3 বছর ধরে উইদাউট অ্যাফিলিয়েশন ছিল, আজকে নতুনভাবে অ্যাফিলিয়েশন হলো এবং আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের সূচনা হলো। আগামী দিনে আমরা কাজ আপনাদের মাধ্যমে আমরা সঠিকভাবে জানিয়ে দেব। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।